আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো। কথা শুনতে পাচ্ছেন কিনা? ওকে, তো আজকে আমরা ত্রিকোণমিতির একটা ক্লাস করব, দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা। এটা বোথ প্রিলি এবং রিটেন দুইটার জন্য কার্যকর। রিটেনে এখান থেকে 5 মার্কের কোশ্চেন আসে। তো আজকে আমরা দেখি কতটুকু করাতে পারি। তো প্রথমে যথারীতি একটু যারা জয়েন করেছেন ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিত যারা আছে রিটেন ক্যান্ডিডেট হোক বা প্রিলি ক্যান্ডিডেট হোক মেনশন করে দেন। আমরা 30 সেকেন্ড সময় দিলাম, সবাই শেয়ার করে শেয়ার ডান লেখেন, এরপরে আমি ক্লাস শুরু করতেছি। 30 সেকেন্ড টাইম। 30 সেকেন্ডের মধ্যে আপনারা সবাই শেয়ার করুন এবং পরিচিত যারা আছে মেনশন করুন। পরিচিত যারা আছে মেনশন করুন। শেয়ার ডান লিখেছেন আহমেদ শাহরিয়ার সিয়াম, ধন্যবাদ। বাকিদের কি অবস্থা? সবাই জয়েন করুক। আমরা আজকে খুব ভালো একটা ক্লাস হবে। এই টপিকগুলো সাধারণত অনেকে বুঝেন না, বেসিকটা জানা থাকলে আশা করি বুঝতে পারবেন। তো সবাই শেয়ার করুন, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এখানে আজকের টপিক জানতে গেলে আপনাদের জানতে হবে দুইটা অ্যাঙ্গেল জানতে হবে। একটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ, আর একটা হচ্ছে অবনতি কোণ। তো এগুলোর সংজ্ঞা জানতে হবে না, জাস্ট দেখলে বুঝলেই চলবে। উন্নতি মানে আমরা জানি আমাদের পজিশন লোয়ার থেকে ধীরে 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 আপার পজিশন হওয়া, আর অবনতি মানে কেউ উপরে ছিল ধীরে ধীরে নিচে নামা। ঠিক সেম জিনিসটাই, ধরেন এটা হচ্ছে ভূমির লেভেল। তো এখানে কোন একটা পজিশন আছে, ঠিক আছে, এটা মনে করেন যে আপার লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, আর এটা মনে করেন যে উপরে যে কোনো একটা পজিশন, আকাশে বাতাসে যে কোনো একটা পজিশন। এখন মনে করেন যে এভাবে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হল, ঠিক আছে। ধরেন এই রেখাটা, তো কোন একটা রেখা যখন নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠে, ধরেন এদিকে যদি ডিরেকশন হয়, ভূমির সাথে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ সবসময় ভূমির সাথে থাকবে, মনে রাখবেন। যদিও অঙ্ক করালে গিয়ে আরো ক্লিয়ার হবে, প্রথমে যতই বলি মানুষের মাথায় মনে থাকে না। আর উপরের সাথে কোনো কোণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। এই অবনতি কোণটা থাকবে উপরের কোনো লেয়ারের সাথে, ভূমির সমান্তরালে। ভূমির সমান্তরালে কোনো রেখার সাথে যদি কোণ তৈরি হয় উপরের, তখন সেই কোণটা হয় অবনতি কোণ। আর ভূমির সাথে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। এইটুকু সিম্পল জিনিস মনে রাখেন, এরপর আমরা অঙ্ক করার সময় আরো জিনিস জানবো। আর পাশাপাশি আপনাদের ত্রিকোণমিতিক ভ্যালু জানতে হবে, সাইন, কস আর হচ্ছে ট্যানের। ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, এগুলো আজকে এক্সপ্লেন করব না। এগুলো আপনারা পারেন ধরে নিয়ে অঙ্ক করতে হবে, কারণ এগুলো পড়াইতে গেলে এগুলোতে 1 ক্লাস লাগে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। এছাড়া যে মানগুলো সাইন 30, কস 30, এগুলোর মান আমি আজকে সরাসরি লিখবো। এগুলো মুখস্থ করা আপনাদের কাজ। ম্যাথ ককটেল বইয়ে চার্ট আছে, চার্ট অনুসারে মান মুখস্থ করতে হবে। যেহেতু ক্যালকুলেটর নাই, বের করার প্রসিডিউর আছে। মনোহর হোসেন 46 ব্যাচের ক্লাসকে শুরু হয়েছে, 46 ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, সেট ও ভেনচিত্র। এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। আগামী ক্লাস অর্থাৎ আগামীকাল নতুন অধ্যায় ধরবো, সূচক ও লগারিদম। সো আপনি যদি ভর্তি হন এর মধ্যে ভর্তি হয়ে যান,
ভর্তি ফি ম্যাথের জন্য হচ্ছে 1300 ম্যাথ, আর ম্যাথ প্লাস সায়েন্স দুইটাই যদি ভর্তি হন তাহলে 2000 টাকা। এটা আর 5-7 দিন থাকবে এই টাকাটা, এরপরে এগুলো আর একটু বেড়ে যাবে ফি। তো যদি কারো আগ্রহ থাকে রিটেন কোর্স করার তাহলে এর মধ্যে ভর্তি হয়ে যান। পরীক্ষা কিন্তু অগাস্টেই হবে। অনেকে ধারণা করতে পারেন যে পরীক্ষা পিছাবে, বসে রয়েছেন, অগাস্টেই হবে। এত অল্প সময়ের মধ্যে, সময় 2.5 মাসও নাই, এই সময়ের মধ্যে নিজে নিজে গুছায় প্রস্তুতি নিতে গেলে আর বিশেষজ্ঞদের পরামর্শ যদি শুনতে চান, 9-10 বোর্ড বই, নতুন কারিকুলাম, পুরাতন কারিকুলাম, আরো পুরাতন কারিকুলাম, অষ্টম একাদশ বোর্ড বই পড়েন ভাই, বই লইতে পারবেন, পড়তে পারবেন, ম্যাথ আর পড়া হবে না। অতএব গুছানো প্রস্তুতি যদি নিতে চান কোর্স করেন, কোর্সের বিকল্প নেই। ম্যাথ সায়েন্স দুইটাই কোর্স করবেন, মিনিমাম 150+ ইনশাল্লাহ পাওয়া দিব। আপনি পাবেন, কিন্তু আমি কমন ফলাই দেবো বা ওইটুকু আপনাকে প্রিপেয়ার করব। অতএব এখনো সময় ফুরে যায় নাই, মাত্র একটা চ্যাপ্টার পড়াইছি। সায়েন্সে শুধু আলো অধ্যায়টা পড়াইছি, আর ম্যাথে শুধু সেট অধ্যায়টা পড়াইছি। অতএব কোর্স এখনো শুরু পর্যায়ে, সকল ক্লাস সেভ আছে, থাকবে। অতএব ভর্তি হয়ে যান। আমি আজকের পড়া শুরু করি। তো আজকের পড়ার ফার্স্ট অঙ্ক এটা। আমি যে স্লাইডটা বানাইছিলাম ক্লাসের, এই অঙ্কগুলোই করাবো, তবে ওই ফাইলটা ডাউনলোড হচ্ছে না কেন জানি। তো এই জন্য আজকে অঙ্কগুলো একটু কিছুটা লিখে লিখে করাইতে হবে। হ্যাঁ, একটু বিকল্পভাবে ক্লাসটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। সহজ দিয়ে শুরু করে ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব। এখানে বলছে একটা মিনার, ঠিক আছে, একটা মিনার, এই যে এ হচ্ছে মিনার। আপনার মিনার কোনো টাওয়ার, কোনো পাহাড়, কোনো গাছ, কোনো বিল্ডিং, সবাই কি কথা, মানে উঁচু কোনো স্থাপনা। তো মিনারের পাদদেশ মানে হচ্ছে বেজমেন্টটা আর কি, যেটা মাটির সাথে থাকে, আর শীর্ষদেশ হচ্ছে মাথা। যেমন যে আমি যে দাঁড়ানো আছে, আমার শীর্ষদেশ হচ্ছে মাথার চূড়াটা, আর পাদদেশ মানে একদম ভূমিতে যে টাচ করে আছে এটা। তো মিনারের পাদদেশ থেকে কিছু একটা দূরে একটা স্থান আছে, সেই স্থানের মিনারের উন্নতি কোণ, এই যে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব কত? খুবই সহজ অঙ্ক, জাস্ট বোঝার চেষ্টা করেন। মনে করেন এটা মিনার, এবি মিনার, প্রশ্ন অনুসারে চিন্তা করেন। এবি মিনার, মিনারটির উচ্চতা বলতে 26 মিটার, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 26। তাহলে মিনারের এটা হচ্ছে শীর্ষদেশ, এটা হচ্ছে পাদদেশ। এখন পাদদেশ থেকে কোনো একটা স্থান আছে, জানি না সেই স্থানটা কত, মনে করেন এক্স। হ্যাঁ, এই স্থানে শীর্ষের উন্নতি কোণ, এই যে শীর্ষের সাথে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন বলে দিছে কোন একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, কতটুকু দূরে জানি না, ধরলাম এক্স দূরে, কোন একটা স্থান মানে সি স্থান, এই স্থানের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্নে বলা আছে এইটুকু বলা। আপনাকে বলছে মিনারটি থেকে স্থানটির দূরত্ব কত, মানে এই আনুভূমিক দূরত্ব এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। এটা হচ্ছে প্রশ্ন। একদম সহজ কথা, চিত্রটা প্রথমে আঁকবেন। এবার চিত্রের মধ্যে দেখবেন এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষা থাকে, চিত্রের মধ্যে লম্ব, ভূমি, অতিভুজের যে কোনো একটা মান দেওয়া থাকে। কয়টা মান দেওয়া থাকে? যে কোনো একটা মান দেওয়া থাকে, আর একটা বের করতে বলে। তাহলে দেখেন 3টা জিনিস আছে, লম্ব, ভূমি, এটা কিন্তু অতিভুজ। আপনারা কিন্তু মনে রাখবেন এটা অতিভুজ, আর কোণের বিপরীত যেটা থাকে এটা হচ্ছে লম্ব হয়, আর বাকিটা ভূমি হয়। অতিভুজ আর এটা ফিক্স, কোণের বিপরীতটা লম্ব হয়, বাকিটা ভূমি হয়। অর্থাৎ চিত্র যদি এরকম থাকে, ধরেন যে এখানে কোণ থাকে থিটা, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ ফিক্স। মনে রাখেন যে ভূমি মানে মাটি বরাবর থাকবে, ব্যাপারটা এরকম না। যেখানে কোণ থাকবে কোণের বিপরীতটা লম্ব হবে। তাহলে এখানে কোণের বিপরীত হচ্ছে লম্ব। এখন আমার থিম যেটা, সেটা হচ্ছে লম্ব আর অতিভুজ নিয়ে সূত্র আছে সাইন, যেটা আপনাদের এই যে এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বা অতিভুজ, তার মানে ভূমি আর অতিভুজ নিয়ে হচ্ছে কজের সূত্র, আর টেনের সূত্রটা হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে। তাহলে প্রত্যেকটা সূত্র দেখেন মাত্র 2টা জিনিস নিয়ে। তাহলে আপনাদের পরীক্ষার প্রশ্নে
যেটা দেওয়া থাকবে আর যেটা বের করতে বলবে ওই দুইটা নিয়ে কি সূত্র সেটা ইউজ করবেন, বাকিটা গুল্লাকে যাক। যেমন এখানে অতিভুজের মান জানাও নাই, মান চাইও নাই, সুতরাং আমাদের অতিভুজ নিয়ে কোনো কাহিনীই নেই। যেটার মান জানাও নাই, যেটার মান চাইও নাই, নো নিড। যেটার মান দেওয়া আছে আর যেটার মান চাইছে ওই দুইটা নিয়ে সংশ্লিষ্ট সূত্র ইউজ করতে হবে। তাহলে আমাদের মান জানা আছে লম্বের 26, মান বের করতে বলছে ভূমির। তাহলে লম্ব আর ভূমি নিয়ে সূত্র কি? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, আমাদের ফর্মুলা। তাহলে ট্যান থিটার মান কত? থিটা প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি, এই যে দেখেন 30। লম্বের মান কত? 26। আর ভূমির মান কত? x। তাহলে ট্যান 30 এর মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 26/x। তাহলে এবার আর গুণ দেন, এই যে এভাবে আর গুণ দিলে হচ্ছে x, আর এভাবে আর গুণ দিলে হচ্ছে 26√3। সুতরাং এটাই রেজাল্ট। প্রিলিমিনারি পরীক্ষা যদি হয় তাহলে এটা অপশনে থাকবে, আর রিটেন পরীক্ষা যদি হয় আপনি দুইভাবে উত্তর করতে পারেন। এখানে আনসার টানতে পারেন অথবা ক্যালকুলেটরের 26√3। ক্যালকুলেটর বিশেষ রিটেনে মুদির দোকানের ক্যালকুলেটর দেয়, আর মুদির দোকানের ক্যালকুলেটর রোট ওভার থাকে, ঠিক আছে? তাহলে রোট ওভার 3 দিয়ে ইন্টু 26 দিবেন, এটার একটা রেজাল্ট চলে আসবে। আপনারা যদি প্রত্যেকে ম্যাথটা বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করেন ডান। যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন। আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন একটু অনুরোধ থাকলো ক্লাসটা শেয়ার করে দেন। একটু হ্যান্ডসাম উপস্থিতি থাকলে রিটেনের, মূলত এগুলো প্রিলিতেও আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে সহজগুলো, আর একটু কঠিনগুলো রিটেনে আসে। কিন্তু কঠিনগুলো পারতে গেলে তো সহজগুলো পারতে হয়। তো প্রিলি রিটেন দুইটার জন্য ক্লাসটা উপকারী। তো আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবাই জয়েন করে, আর একটু কমেন্ট করে পার্টিসিপেট করবেন। প্রত্যেকে ডান কমেন্ট করেন। যদি আপনারা উপস্থিতি ভালো থাকেন, 100-র উপরে যদি কন্টিনিউয়াস উপস্থিতি থাকে এবং নিয়মিত কমেন্ট করেন, তাহলে আমি আজকে 1-1.5 ঘন্টা ক্লাস নেব, ঠিক আছে? 9টা অঙ্ক আমার আজকে করানোর কথা, টার্গেট আছে 9টা অঙ্কই করাবো। আর যদি উপস্থিতি কম থাকে তাহলে হয়তো বা 5-6টা করায় চলে যাব। এই যে কমেন্ট করছেন মাত্র 6 জন কমেন্ট করছেন ডান, অথচ উপস্থিতি আছেন কিন্তু রাইট নাও 86%। তাহলে কমেন্ট তো অ্যাটলিস্ট 80টা হওয়ার কথা, কিন্তু কমেন্ট করেন না। কিভাবে বুঝবো ফিডব্যাক? তো আশা করি বুঝছেন কোয়েশ্চেনটা। তাহলে এরপরের কোয়েশ্চেনটা আমি একটু পড়ি। আজকে একটু ক্লাসটা একটু অন্যভাবে নিতে হবে, কারণ হচ্ছে আমি ডাটাগুলো হয়ে গেছে, মানে ওই মেইন ফাইলটা ডাউনলোড হইতেছে না, এই জন্য ব্যাকআপ। এই যে পরের প্রশ্ন হচ্ছে এটা, একটু কোয়েশ্চেনটা এখান থেকে পড়েন, পরে আমি বোর্ড থেকে কোয়েশ্চেন করাবো। দেখেন প্রশ্নটা হচ্ছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্নটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন। গাছের পাদদেশ মানে মাটি থেকে 20 মিটার দূরে উন্নতি কোণ 60 ডিগ্রি, গাছের উচ্চতা চাইছে। তাহলে এবার আগের প্রশ্নের মতোই আমরা যখন চিত্র করব, তাহলে কি জিনিস বের করতে বলছে দেখেন। এই যে মনে করেন এটা হচ্ছে গাছ এবি, 20 মিটার দূরে বলছে, পাদদেশ থেকে 20 মিটার দূরে গাছের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার গাছের উচ্চতা চাইছে। তাহলে ইমিডিয়েট আগের যে প্রশ্নটা করছি, এই প্রশ্নে উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, এবার দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলের চেঞ্জ আছে। আর আগে উচ্চতা দেওয়া ছিল কতটুকু দূরে আছে বিন্দুটা, এটা বের করতে বলছে। এবার দূরত্বটা দেওয়া আছে, উচ্চতা চাইছে, মানে রিলেটেড কোশ্চেন। অতিভুজ নিয়ে এবারও কোনো কাজ নাই। তার মানে আগে লম্ব দেওয়া ছিল, ভূমি বের করতে বলছে। এবার ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলছে। সহজ কথা। তাহলে আবারও সূত্র কি হবে? ট্যান নিয়ে, ট্যান থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার মান কত? 60 ডিগ্রি। লম্ব কত? x বের করতে হবে, আর ভূমির মান হচ্ছে 20। ট্যান 60-র মান হচ্ছে √3। মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এগুলো বের করার পলিসিও আছে, এগুলো নিয়ে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখবেন। তবে আমার পরামর্শ হচ্ছে ভিডিও দিয়ে কোনো লাভ নাই। ভিডিও দিয়ে যতক্ষণে বাইর করবেন, ফিঙ্গার মেথড হোক বা বক্স মেথড হোক বা হেক্সাগন মেথড হোক, সব মেথডই জানি। সব কিছুর বাপ মেথড হচ্ছে মুখস্থ মেথড, বুঝছেন? সব কিছুর বাপের মেথড হচ্ছে মুখস্থ মেথড। মুখস্থ করবেন, ধুমধারাক্কা ট্যান থিটা ইকুয়াল টু √3 লিখবেন, অঙ্ক করবেন। আর একজন অপু 10-20 করতে থাকবে, আমরা আরেক প্রশ্ন চলে যাবেন। সো এই ধুমধারাক্কা
পদ্ধতির চেয়ে মুখস্থ করা ভালো। তাহলে x/20 আর গুণ করলে x = 20√3। তো যদি ম্যাথটা বুঝে থাকেন একটু কমেন্ট করতে হবে এবার ইজি, আসলে সহজ লাগছে কিনা আপনাদের। একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যাদের ম্যাথ ককটেল বই আছে আপনারা 553 পেজ ওপেন করেন। রিটেন বই যাদের আছে ম্যাথ ককটেল 553 পেজ ওপেন করেন। 553 পেজ থেকে অঙ্ক করাচ্ছি। প্যাটার্ন 2 4 নম্বর প্রশ্নটা করাইলাম। এবার তাহলে এই যে দুইটা অঙ্ক আমরা করলাম, দুইটা অঙ্কই করছি উন্নতি কোণ দিয়ে। কি কোণ দিয়ে? উন্নতি কোণ দিয়ে। উন্নতি কোণ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে স্যার সবসময় কি উন্নতি কোণই থাকবে, অবনতি কোণ কি থাকবে না? হ্যাঁ থাকবে। তাহলে স্যার অবনতি কোণ দিয়ে আমরা কিভাবে অঙ্ক করব? তো চলেন আমি আপনাদের অবনতি কোণ দিয়ে অঙ্ক করাই। তো আমরা একটু পরের অঙ্কটাতে রিডিং পড়ব। এই কোশ্চেনটা পড়েন। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো একটা বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এবার দেখেন অবনতি কোণ দেওয়া আছে, তাহলে ঘরের উচ্চতা কত? আবার একটু প্রশ্ন করেন। মেন কথা হচ্ছে ধরেন কোন একটা ঘর আছে, তাহলে ঘরের মেঝে আছে, ঘরের ছাদ আছে, তাহলে বলছে ছাদের কোন একটা বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে ঘরের উচ্চতা কত? একটু সিনারি অনুসারে যদি চিত্রটা আঁকি তাহলে এরকমটা হবে। ধরেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ছাদ, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন যে ছাদ, আর এটা হচ্ছে ঘরের মেঝে। এই ছাদের মধ্যে কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট। এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে, ধরেন এখানে 20 মিটার, এই 20 মিটার দূরে কোন একটা পয়েন্টের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ঘরের উচ্চতা অর্থাৎ এই x = কত, এটা বের করতে বলছে বেসিক্যালি। তাহলে এই যে দেখেন অবনতি কোণ, অবনতি কোণ বলছে তাহলে উপর থেকে অ্যাঙ্গেল। এখন দুইটা সমান্তরাল রেখার মাঝে যদি কোনো ছেদক থাকে তাহলে এই কোণটা যা হয় এটা একান্তর কোণ অনুসারে এটাও 30 ডিগ্রি হবে। মানে এটা যা হবে এটাও 30 ডিগ্রি হবে, কারণ ওইখানে কোণ নিয়ে আমরা ম্যাথ করতে পারবো না। আমাদের ম্যাথ করতে হবে ভূমির সাথে একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে। তাহলে এইবার আপনাদের এই যে ভূমির সাথে অ্যাঙ্গেল পেয়ে গেলেন, তার মানে এটা হচ্ছে লম্ব। লম্ব মানে হচ্ছে ঘরের উচ্চতা। আর আমাদের মান আছে কিন্তু অতিভুজ, এটা কিন্তু অতিভুজ। এবার কিন্তু ভূমি নাই, ভূমি কিন্তু নাই, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে আমাদের লম্বের মান বের করতে বলছে, মানে ঘরের উচ্চতা বের করতে বলছে। মান জানা আছে অতিভুজ, কারণ বলছে ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরে বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে 20 মিটার। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে আমাদের ত্রিকোণমিতিক সূত্র কি? সাইন থিটা। এই যে এখানে আমি সূত্রগুলো লিখে দিছি। লম্ব আর অতিভুজ নিয়ে ফর্মুলা হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা = লম্ব বাই অতিভুজ। আমি শুধু অতি লিখলাম। এবার সাইন থিটার মান কত? 30। সাইন 30 ডিগ্রি লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 20, এই যে 20। সাইন 30 এর মান হচ্ছে হাফ x/20। দুই পাশে 2 আর 20 কাটা, তার মানে x এর মানটা দাঁড়াবে 10। এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ঘরের উচ্চতা 10 মিটার। যদি বুঝে থাকেন সবাই ক্লিয়ার কমেন্ট করেন। বুঝে থাকলে সবাই ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার। এইটুকু হচ্ছে একটা টাইপ, লেভেল 1 সহজ। এবার হচ্ছে আরেকটা লেভেল একটু আপডেট করাবো। সবাই ক্লিয়ার কমেন্ট করেন। প্রত্যেকে ক্লিয়ার কমেন্ট করেন।
সবাই ক্লিয়ার কমেন্ট করছেন? ওকে, এবার একটু ম্যাথটা বড় তো এই জন্য এটা একটু নামাইলাম, এটা বোঝাবো পরে। আগে একটু ম্যাথটা পুরা দেখেন। এই ম্যাথটা হচ্ছে দুইটা রিটেনে আসছে বিসিএসে, 44তম রিটেনে আর হচ্ছে 37তম বিসিএস রিটেনে আসছে। একটা হচ্ছে 44তম রিটেনে আর একটা হচ্ছে 37তম বিসিএস রিটেনে আসছে। তো চলেন একটু কোয়েশ্চেনটা পড়ি। দুইভাবে আসছে, কোয়েশ্চেনটা কিন্তু সেম। আমি নিচেরটা রিডিং করি, উপরেরটা সেম টু সেম, জাস্ট দুইটা ভাষার প্রেজেন্টেশন। হ্যাঁ, তো নিচেরটা যদি পড়ি একটু দেখেন, যে এই কোয়েশ্চেনটা পড়বো আমি। তো এখানে বলছে এখান থেকে ধরেন যে এই নিচের অংশটুকু পড়বো। ভূতলস্থ কোনো একটা স্থানে, মানে মাটির উপরে যে কোনো একটা স্থান আছে, সেই স্থানে একটা দালান আছে। তো দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করেন, ফার্স্টে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সেই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে দালানের উচ্চতা কত? একটু সিনারিওটা যদি দেখেন, আমি চিত্রটা আঁকি। ধরেন এটা হচ্ছে দালান, হ্যাঁ, এটা হচ্ছে দালান। তো এই যে দালানের একটা বিন্দুর উন্নতি কোণ, ধরেন এই শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই যে এই পয়েন্টে ধরেন ভূমি বরাবর এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে উন্নতি কোণটা আছে 60 ডিগ্রি ফার্স্টে। একটু খেয়াল করে দেখেন, প্রথম উন্নতি কোণ বলছে কিন্তু 60 ডিগ্রি। এবার এখান থেকে যদি আপনি 42 মিটার পিছিয়ে যান, ধরেন এখানে 42 মিটার পিছিয়ে গেলেন, পিছিয়ে আরেকটা স্থানে আসলেন, এই স্থানে আপনার উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই স্থানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, যে প্রশ্ন বলা আছে। এখন বলছে এটার উচ্চতা কত। তো ধরেন আপনার এবি হচ্ছে দালানটা, তাহলে দালানের উচ্চতা হচ্ছে এইচ, হাইট। এরপরে এই পয়েন্টটাকে সি, এই পয়েন্টটাকে আপনি ডি হিসাবে মেনশন করতে পারেন। আমাদের চিত্রটা যদি বুঝে থাকেন আপনারা লেখেন এফসি, মানে ফিগার কমপ্লিট। চিত্রটা যদি বুঝে থাকেন আপনারা এফসি কমেন্ট করেন, কারণ এই দূরত্ব উচ্চতা বিষয়ক অঙ্কের একটাই মেথডোলজি। আপনি যদি ফার্স্টে ফিগারটা ড্র করে ফেলতে পারেন, তারপর বাকি অঙ্ক আপনি করার পলিসি পাবেন। চিত্র যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অঙ্ক মিলাতে পারবেন না। তাহলে যদি এটা ক্লিয়ার হয় আপনারা একটু কমেন্ট করেন। যাদের কাছে ম্যাথ ককটেল বই আছে 556 পেজের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখেন। 556 পেজের 2 নম্বর প্রশ্ন, 556 পেজের 2 নম্বর কোয়েশ্চেন। এফসি কমেন্ট করে যদি চিত্র হয়। আমি আবার একটু রিপিট করি। কোন একটা দালান, এই দালানের পাদদেশ থেকে একটা পয়েন্টে শীর্ষের উন্নতি কোণ আছে 60 ডিগ্রি। তারপর সেই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, আপনি আগাইতেও পারেন, আপনি পিছাইতেও পারেন। আগানোর প্রশ্ন হলে একটু সামনে যাব, পিছানোর প্রশ্ন হলে পিছাবো। তাহলে 42 মিটার পিছনে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আমার এই দালানের উচ্চতা চাইছে, যে দালানের উচ্চতা কত। তাহলে এই ক্ষেত্রে আপনাদের এই মানটা এক্স ধরে নিতে হবে, মানে এইটুকু পরিমাণ। দেখেন ভূমি বরাবর দুইটা ডিস্টেন্স আছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। তাহলে সিডির মানটা আমরা জানি 42, কিন্তু বিসির মানটা তো জানি না, এই জন্য মানটা এক্স ধরে নিতে হবে। ওকে, এবার আমরা ম্যাথের দিকে আগাবো, কমপ্লিট করব। তাহলে এখানে বলেন তো কয়টা সমকোণী ত্রিভুজ আছে? আপনারা একটু কমেন্ট করেন তো সবাই, যে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে। এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এখন বলতে পারেন যে স্যার ত্রিভুজ এসিডি তো আরেকটা ত্রিভুজ আছে। হ্যাঁ, ত্রিভুজ আরেকটা আছে, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না। আমাদের পিথাগোরাসের লম্ব ভূমি ত্রিভুজ নিয়ে সাইন থিটা, কস থিটা, টেন থিটার যাবতীয় সূত্র, সকল সূত্রের জন্য ম্যান্ডেটরি একটা কন্ডিশন হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন যতক্ষণ পর্যন্ত সমকোণী ত্রিভুজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে তিনটা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে এবিসি, একটা এবিডি আর একটা হচ্ছে এসিডি। এই তিনটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা সমকোণী, এবিসি আর একটা হচ্ছে এবিডি। এই জন্য আমরা কাজ করতে পারবো দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে।
শীর্ষের উন্নতি কোণ ভাই, এই যে ভাই শীর্ষ হচ্ছে এটা, আর উন্নতি কোণ হচ্ছে নিচে থেকে যে কোণটা ওঠে। অবনতি কোণ হচ্ছে উপর থেকে নিচে নামে, উন্নতি কোণ হচ্ছে নিচে থেকে উপরে ওঠে। এখন আমাদের ত্রিভুজ এবিডি রে, এই যে এই ত্রিভুজটাতে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেখেন লম্ব এইচ আর ভূমি হচ্ছে এক্স। যদিও দুইটার একটাও জানি না, কিন্তু না জানলেও আমাদের অতিভুজের তো মান একদমই জানি না, কিন্তু এগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ কি? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব এইচ বাই ভূমি হচ্ছে এক্স, কিন্তু ট্যান থিটার মান কত? 60 ডিগ্রি। ট্যান 60 ইকুয়াল টু এইচ বাই এক্স। এর মধ্যে ট্যান 60-এর মান হচ্ছে √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে এইচ ইকুয়াল টু √3x। এখান থেকে আমরা দেখেন এইচ এর মান পরবর্তীতে লাগবে নাকি এক্স এর মান পরবর্তীতে লাগবে, আমরা যদিও আমি জানি, কিন্তু আপনি তো এখন পর্যন্ত জানেন না। যদি ম্যাথ আপনি না বুঝেন, একবার করা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি পরবর্তীতে এইচ এর মান ইউজ হবে নাকি এক্স এর মান ইউজ হবে। যেহেতু আমরা জানি না, এখান থেকে আমি দুইটা ফরম্যাটের মানই বের করে রাখি। হ্যাঁ, অর্থাৎ এইটুকু মান হচ্ছে আমাদের কাজে লাগবে পরে। অর্থাৎ এইচ ইকুয়াল টু √3xও লাগতে পারে, বা এক্স ইকুয়াল টু এইচ বাই √3ও লাগতে পারে। স্টিল নাও আমি জানি না কোনটা লাগে, আমি বের করে রাখলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমাদের কাজ শেষ। এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ শেষ। এবার হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করবো, এবিডি। আর স্বাভাবিকভাবে এই কাজটা আমি হচ্ছে পরের পেজে চলে যাব, কারণ আমার তো এখানে পেজ নেই। ঠিক আছে, আমি এখন পরের পেজে চলে যাব। তবে পরের পেজে গেলেও একটা কাজ করতে পারি, না পরের পেজে যাই এবিডি ত্রিভুজে। এবিডি ত্রিভুজেও আমার কিন্তু অতিভুজের মান জানা নাই। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ, আর লম্ব আর ভূমি নিয়ে হচ্ছে আবারও ট্যানের কাজ। ঠিক আছে, তাহলে আমি ট্যান এবার হচ্ছে 45 ডিগ্রি। লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে যে এইটুকু, পুরাটা কিন্তু ভূমি, এই পুরাটা ভূমি। তার মানে x প্লাস 42। মানে আপনি যদি লেখেন ট্যান থিটা ইকুয়াল টু হবে এবি বাই হচ্ছে বিডি। কিন্তু এই যে এবি, সরি, এই যে এবি বাই হচ্ছে বিডি। লম্ব হচ্ছে এবি, যেটার মান এইচ, আর বিডির মান হচ্ছে x প্লাস 42। এবার মান বসাবো। ট্যান থিটার মান হচ্ছে 45 ইকুয়াল টু এবির মান এইচ আর বিডির মান হচ্ছে x প্লাস 42। এর মধ্যে ট্যান 45-এর মান হচ্ছে 1 ইকুয়াল টু এইচ বাই x প্লাস 42। এবার আর গুণ করলে এইচ ইকুয়াল টু x প্লাস 42 হয়। এবার একটা মজার ঘটনা হচ্ছে, এই সমীকরণটার দিকে খেয়াল করেন। আপনার দুইটা অজানা মান আছে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে এক্স। আপনি কিসের মান বের করবেন তার উপর ভিত্তি করে আপনি মান রিপ্লেস করবেন। আপনার যদি মান দরকার পড়ে এক্স এর মান, তাহলে এইচ সরাই ফেলতে হবে। আর যদি মান দরকার পড়ে এইচ এর মান, তাহলে এক্স সরাই ফেলতে হবে। আমি দুইটাই বের করতে পারবো। আপনার যদি বলে যে ভূমি থেকে কতটুকু পিছিয়ে গেছে, মানে এই স্থানটা যদি বের করতে বলে, তাহলে এক্স এর মান বের করতে হবে। কিন্তু আমাদের তো এটা বের করতে বলে না, আমাদের বলছে দালানের উচ্চতা বের করতে, অর্থাৎ এইচ বের করতে। তাহলে আমাদের এইচ এর মান বের করতে গেলে এক্স এর মান সরাই ফেলতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত? √3x। আর এক্স ইকুয়াল টু কত? এইচ বাই √3। এই জন্য এই মানটা নিয়ে এখানে বসাবো। এই যে এখান থেকে এইচ ইকুয়াল টু এইচ বাই √3 প্লাস হচ্ছে 42। এখন কেন এই মানটা বসাইছি? এই যে এক্স এর মানটা রিপ্লেস করে দিয়েছি এইচ বাই √3-তে, কারণ আমরা বের করবো হচ্ছে এইচ এর মান। তাহলে এখন করেন এইচ মাইনাস এইচ বাই √3 ইকুয়াল টু হচ্ছে 42। ঠিক আছে, এখানে লসাগু করেন √3, লসাগু হলে √3h মাইনাস h ইকুয়াল টু 42। তাহলে h কমন নেন, √3 মাইনাস 1 ইকুয়াল টু 42 √3। আর গুণ করলাম, অতএব h ইকুয়াল টু 42 √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তো উত্তর থাকবে না, আপনি ক্যালকুলেটর চাইপা এটার একটা মান বের করতে হবে। এটার মান যদি বের করেন, মান আসবে 34.15, না সরি দেখে নে, 99.37, 99.373 এটা আসবে ভ্যালু। তাহলে মূলত হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝা, এরপরে বাকিটুকু তো হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন। এই যে দেখেন উপস্থিতি অনেকে কমে গেছে। সহজ অঙ্ক হইলে সবাই করে, একটু কঠিন অঙ্ক হইলেই সবাই ভাগে। এখন এটা যদি বুঝে থাকেন, একটু কষ্ট করে কমেন্ট করেন ডান, প্রত্যেকে কমেন্ট করেন ডান। এরপর আমরা হচ্ছে যে গাছ ভাঙ্গা, খুঁটি ভাঙ্গার অঙ্ক করব। যদি বুঝে থাকেন প্রত্যেকে ডান কমেন্ট করেন।
সবাই ডান কমেন্ট করেন, যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন। আপনাদের সহজ অঙ্কই করাই, কঠিনগুলো আপনারা মাথা ফালাই দেন। এবার হচ্ছে যে এটা 36 বিসিএসের কোশ্চেন। পরবর্তী টাইপ, অনেক সময় খুঁটি ভাঙ্গার, গাছ ভাঙ্গার অঙ্ক পরীক্ষা আসে, সেগুলো আমরা কিভাবে করব এটার একটু নমুনা দেখব, ঠিক আছে? এরপরে এই ধরনের অঙ্ক করার সময় আপনাদের নতুন কারিকুলামের বই থেকেও একটা অঙ্ক আমার করার ইচ্ছা আছে, যদি থাকেন। ম্যাথ ককটেল বইয়ে কিন্তু এই বছর নতুন কারিকুলামের বই ঢোকানো হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আমার কাছে 43 এডিশন আছে, 44 এডিশন আছে, তাহলে কি নতুন এডিশনের বই কিনবো কিনা? দেখেন, আমি এজ এ রাইটার সরাসরি বলতে পারি না যে হ্যাঁ আপনার বই কেনা উচিত। এটা ডিপেন্ড করে অ্যাবিলিটির উপরে। অনেকে আছে যে 600 টাকার একটা বই কেনা অনেক কষ্ট, একটা বই থাকা অবস্থা আর একটা কিনবে, সেই হিসাবে ম্যানেজ করে চলতে হবে। কিন্তু কারোর যদি ফিনান্সিয়ালি ক্যাপেবল হন, তার অবশ্যই আগের এডিশনের বই থাকলেও 46 এডিশনের বই কেনা দরকার। কারণ এখানে প্রথমত হচ্ছে যেমন দ্বিপদী বিস্তৃতি 43 এডিশনে নাই, 44 আছে, 45 আছে, 46 আছে, 43 নাই, 41 নাই। আবার ধরেন এই যে নতুন কারিকুলামের যে কোশ্চেনগুলো, যেমন এই বইও দেখেন যে এই যে এবার এই অধ্যায়টাও যদি দেখেন, এই যে এটা হচ্ছে 46 এডিশনের বই। হ্যাঁ, এই যে 46 এডিশনের বইয়ে আপনি দেখেন যে এই যে অধ্যায়ের শেষে, সরি একটু মিস্টেক হয়েছে, ধাক্কা লেগে গেছে, না ফ্রেম নড়ে নাই, ঠিক আছে। এই যে দেখেন নতুন কারিকুলামের অঙ্ক দেওয়া আছে, ফোকাস পয়েন্টটা নড়ে গেছে। হ্যাঁ, এই যে নতুন কারিকুলামের অঙ্ক, এই যে এগুলো কিন্তু নতুন কারিকুলামের বইয়ের অঙ্ক। এই যে এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে, আরও আছে, এই যে এগুলো সব কিন্তু নতুন কারিকুলামের। যেমন এই চ্যাপ্টারে 5 পৃষ্ঠা অ্যাড হয়েছে নতুন কারিকুলামের ম্যাথ। তাহলে একইভাবে সিলেবাস সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে, সমীকরণ, সেট ভেনচিত্র বা আরও যে অধ্যায়গুলো আছে, সবগুলো তো আর বলতে পারবো না। এই বইয়ের কিছু কিছু অঙ্ক অধ্যায়ের শেষে প্রত্যেকটা চ্যাপ্টারে ঢুকছে। এখন এই ম্যাথগুলো তো আপনারা আগের এডিশনের বইয়ে পাবেন না। সেই হিসাবে কারো কাছ থেকে যদি ফটোকপি করে নিতে পারেন সেটা ভিন্ন কথা, বাট কিনে ফেললে ভালো হয়। আর যারা কোর্স করতে, ভাই ভার্সিটি অ্যাডমিশনের ও ভাইয়ের অবদান আবার জবের জন্য, হ্যাঁ থ্যাংক ইউ আজিজুল স্যার। আপনার ম্যাথ কম্পিউটার নিউ এডিশন কবে আসবে? হ্যাঁ, নিউ এডিশন তো অলরেডি আছে। আর যারা কোর্স করতে চান আমার কাছে, ম্যাথে 50, মেন্টাল 50, এটা হচ্ছে 1300 টাকা ফি। এখানে আশা করি আপনি 80+ কমন পাবেন পরীক্ষায় মিনিমাম, ইনশাল্লাহ আল্লাহ রহমতের চেয়ে বেশি হতে পারে। আর সায়েন্সে 100, জেনারেল সায়েন্স 60, ইলেকট্রিক্যাল 15, আইসিটি 25, টোটাল মিলিয়ে আর কি 100 মার্কের সিলেবাস। এখানেও আশা করি আপনাকে 80+ আমি কমন ফেলবো আমার পড়া থেকে। তাহলে ওভারঅল আপনি 160+ কমন পাবেন। আমি সেখান থেকে সায়েন্স আর ম্যাথ তো পারলে 150 পাওয়া সম্ভব, এইটুকুই আমি আশ্বাস দিই, এর বেশি আমি আশ্বাস দিই না। তো যদি কেউ কোর্স করতে চান, শুধু ম্যাথ মেন্টাল 1300 টাকা, মেন্টালটা রেকর্ডেড পাবেন, ম্যাথ লাইভ পাবেন। আর যদি শুধু সায়েন্স কেউ পড়তে চান তাহলে 1100 টাকা শুধু সায়েন্স পড়লে। আর দুইটাই যদি পড়েন তাহলে 1100 1324 পরিবর্তে 2000 টাকা। অতএব এনরোলমেন্ট করে ফেলেন ক্লাসে, নিশ্চিতভাবে বেনিফিটেড হবেন। বিশেষ করে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, এরা মনে করে আমি তো ম্যাথ পারি, আমি তো সায়েন্স পারি, আমি পড়বো বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমি পড়বো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা ইংলিশ, ওইগুলো পড়তে 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 লাস্ট থেকে পরীক্ষার হলে বাসটা খাই ম্যাথ আর সায়েন্সে, যেমন আমি খাইছি একদম প্র্যাকটিক্যালি।
আমি মনে করতাম যে আমি ম্যাথ একদম ভালো পারি, আমি তো ম্যাথ ধরবো না, আমি একদম টাচও করি না ম্যাথ। কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি 2.5 মার্কের একটা ম্যাথ মিলাতে পারি না, 47.5 পাইছি, কিন্তু 2.5 মার্কের ম্যাথ কিন্তু আমার ছুটে গেছে, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলছি। মিলাইছি, পরীক্ষা অঙ্ক করছি, কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে গেছে। ঠিক আছে। আবার সায়েন্সে তো একটু বড় রকমের বাস খাইছি, কারণ 40তম বিসিএসের রিটেন কোয়েশ্চেন সায়েন্সে একটু হালকা ডিফারেন্ট আসছে। তো মনে করতাম সায়েন্স তো ভালো পারি, এত পড়ি না, 2-3 দিন রিডিং করে চলে গেছি। তো এই দুইটা ছিল ট্রাম্প কার্ড সায়েন্স স্টুডেন্ট। অথচ এখানে কিন্তু দেখেন আমি ভালো মার্ক তুলতে পারি না সায়েন্সে, যেটা হয়তোবা তুললে আরো একটু ভালো রেজাল্ট করতে পারতাম। কিন্তু খালি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল এগুলো পড়েও খুব বেশি লাভ হয় না। লাভ দরকার আছে, সবগুলি দরকার আছে, কিন্তু সায়েন্স স্টুডেন্টরা এগুলোও কিন্তু আপনার স্ট্রং জোন। এইখানে আপনাকে 160-70 যদি উঠাইতে পারেন কোনো কারণে, যদি ভালো পরীক্ষা হয়, তাহলে কিন্তু আপনি অনেক আগায় থাকবেন অন্যদের থেকে। আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল যতই কাব্যাকাব্যি করেন, 15-20 মার্ক ওভারকাম করতে আরেকজনের থেকে অনেক কষ্ট হয়। কিন্তু সেই তুলনায় ওইটাও পড়বেন, কিন্তু এটা যেন আবার ছুটে না যায়। অতএব এই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে, আপনি যদি কোর্সটা করেন, কোর্সের ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করেন, তাহলে কি আপনি টাচে থাকলেন, আপনার তখন চর্চাটা ভালো থাকে। আপনি বাসায় এত বেশি না করলেও দেখা গেছে ক্লাসটা করে পাতা উল্টে ম্যাথ করতে হবে, কিন্তু পাতা উল্টাইলেও মোটামুটি আপনার চর্চা হয়ে যায়। কারণ আপনি যেহেতু ভালো পারেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনার তো এত অঙ্ক সবগুলো খাতা কলমে প্র্যাকটিস করতে হবে না, পাতা উল্টাইলেও হয়ে যায় ক্লাসটা করে। কিন্তু না করলে দেখা গেছে চর্চা হয় না, ধরা হয় না, লাস্টে বাসটাকে পরীক্ষার লেখান। আর যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদের তো আসলে সত্য কথা বলতে তারা বাংলাদেশ অ্যাফেয়ার্স ভালো পারে, কিন্তু ম্যাথ বিজ্ঞান তাদের জন্য তো একদম ম্যান্ডেটরি। অতএব কোর্স করলে আপনি ডেফিনেটলি আগায় থাকবেন। ঠিক আছে। তো চলেন এখন এই কোয়েশ্চেনটা করি। এই খুঁটি ভাঙ্গার অঙ্ক। আরে কি হইল, আচ্ছা ঠিক আছে। 64 মিটার লম্বা একটা খুঁটি, মানে এরকম ধরেন 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গেছে। তো ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে আছে, মানে মাটির সাথে কোণ তৈরি করছে। পরীক্ষা কিন্তু দুইভাবে কোণ দেয়, যে ধরেন এই জায়গাটা ভাঙ্গা। আচ্ছা একটা জিনিস জানেন, কমন সেন্স আর কি, ধরেন গাছ যদি 20 মিটার হয়, মনে করেন মাঝখানে হচ্ছে 10 মিটার, এটুকু 10, এটুকু 10। তা গাছ যদি 10 মিটারের উপরে ভাঙে, তাহলে তো সে ঝুলে থাকবে, মানে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না। অবশ্যই অর্ধেকের চেয়ে বেশি জায়গায় যদি ভাঙে, যে উপরে বেশি নিচে কম, তখন গাছটা কি না ঝুলতে পারে, এভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে থাকে। তাহলে এটাই এখানে কথা। 64 মিটার লম্বা একটা গাছ মনে করেন এখানে ভাঙছে, ভাঙ্গা এখানে মাটির সাথে লাইগা আছে, এভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল। তো পরীক্ষায় দুইভাবে প্রশ্নটা হয়। একটা হচ্ছে ভূমির সাথে কোণ তৈরি করে, যেমন এটা তৈরি করছে 60 ডিগ্রি, এটা বলছে এখানে। আবার আরেকটা ভাবে বলে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। এখানে হচ্ছে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, আর এটা হচ্ছে ভাঙ্গা অংশ। মানে এইটুকুই কিন্তু ভাঙ্গা এখানে হয়েছে। মানে এটাকে যদি আপনি ধরেন এক্স, ঠিক আছে, আচ্ছা এক্স না ধরে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম 64 বিয়োগ এক্স, তাহলে এটাই কিন্তু 64 বিয়োগ এক্স হবে। একটু বুঝবেন। অথবা আপনি এটারও এক্স ধরতে পারেন, তাহলে এটা 64 মাইনাস এক্স, কারণ পুরোটা হচ্ছে 64। এইটুকু যদি এক্স ধরি, মানে এইটুকু ধরেন এ বি হচ্ছে গাছ, সি বিন্দুতে ভাঙছে, ভাঙ্গা ডি পয়েন্টে মাটি টাচ করছে। এ বি গাছ, সি পয়েন্টে ভাঙ্গে ডি পয়েন্টে মাটি টাচ করছে, তাহলে বিসি যদি এক্স হয়, যেটুকু দণ্ডায়মান অংশ মানে দাঁড়ানো আছে, আর ভাঙ্গা অংশটা এইটুকু অংশই কিন্তু পড়ছে, মানে এসি ইকুয়াল টু কিন্তু সিডি, মানে এসির মান যত, সিডির মান কিন্তু তত। এই জন্য 64 থেকে এক্স গেলে এটা 64 মাইনাস এক্স, তাহলে এই 64 মাইনাস এক্সই কিন্তু এই যে এটা, এই দুইটা কিন্তু বোঝা লাগবে। তাহলে পরীক্ষায় দুইভাবে অ্যাঙ্গেলটা দিতে পারে। অ্যাঙ্গেলটা কেন জরুরি? অ্যাঙ্গেল না জানলে কিন্তু আমরা লম্ব ভূমি অতিভুজ জানবো না। যদি বলা হয় ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দিচ্ছে। আর যদি বলে ভূমির সাথে কোণ তৈরি করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দিচ্ছে। তাহলে এখানে ভূমির সাথে কোণ তৈরি করছে, তাহলে অ্যাঙ্গেল আছে এটা। তাহলে আমাদের চিত্র কমপ্লিট। চিত্র কমপ্লিট হলে আমাদের অঙ্ক কমপ্লিট। আমাদের বের করতে বলছে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, মানে এটুকুর দৈর্ঘ্য কত বের করতে বলছে। ঠিক আছে।
তাহলে এখন অথবা দণ্ডায়মান অংশ বের করতে পারে, আপনি একটা বের করতে পারলে আরেকটা তো বের করতে পারেন। ধরেন ভাঙ্গা অংশ যদি হয় 40, তাহলে দণ্ডায়মান অংশ হবে 24, 64 থেকে 40 গেলে, সহজ কথা। তাহলে এখন আমাদের ভূমি কিন্তু দেখেন কোনো মান নাই, তাহলে ভূমির কাহিনী বাদ, মান আছে লম্বে, মান আছে অতিভুজে। তাহলে লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন থিটা। তাহলে সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই যে থিটা, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 64 বিয়োগ এক্স। সাইন 60 মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এক্স বাই 64 বিয়োগ এক্স। এখান থেকে এক্স এর মান বের করতে হবে, 2x ইকুয়াল টু 64 √3 বিয়োগ হচ্ছে √3x। তাহলে 2x প্লাস √3x ইকুয়াল টু 64 √3। একটু এবড়া থেবড়া মান আসছে কেন? আমি কোথাও ভুল করলাম? ভুল করার কথা না, ভুল করার কথা না। এখান থেকে এক্স কমন নিলে কত দাঁড়াবে? তাহলে এক্স কমন নিলে 64 √3 ভাগ হবে কি দিয়ে? 2 প্লাস √3 দিয়ে। তাহলে এই যে এটাই হচ্ছে আপনাদের এক্স এর মান। এই এক্স এর মান মানে কিন্তু আপনার দণ্ডায়মান অংশ, কিন্তু আপনার বলছে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। তাহলে এটার মান কত? আপনি ক্যালকুলেটর চাইপে এটার মান বের করবেন। এটার মান আমি বই থেকে সরাসরি দেখে লিখি 29, এটা হচ্ছে 29.702। তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে 64 বিয়োগ 29.702, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমাদের চাইছে ভাঙ্গা অংশ কত, মানে এইটুকু বের করতে বলছে। বেড়েছে দণ্ডায়মান অংশ, দুইটাই পরীক্ষা চাইতে পারে যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত বা ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, বা খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, এটা মানে হচ্ছে এই দণ্ডায়মান অংশ। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল মানে হচ্ছে এক্স এর মান। বিভিন্নভাবে প্রশ্ন আসে, একই কথা জাস্ট ঘুরায় খাইতে বলে। তো যদি ম্যাথটা বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করেন যে ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করবেন যে ক্লিয়ার যদি বুঝে থাকেন। আমি একটু কমেন্ট পড়ি। ভাই আমি ভর্তি হয়েছি, প্রথম থেকে আপনার সাথে আছি, থ্যাংক ইউ। সিমরান এম সিমি লেখছে, স্যার আমি 45 রেকর্ডেড ক্লাস নিয়েছিলাম ম্যাথ, কিন্তু কার্তেশিয়ান জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি এই লিঙ্কগুলো ওপেন হচ্ছে না। না, ওপেন না হওয়ার কোনো কারণ নেই, আপনি আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করেন। ক্লাস খুঁজে অনেক ব্যাক পেতে হচ্ছে, আমি খুবই দুঃখিত এখানে টেস্ট করার জন্য। লিঙ্ক অবশ্যই কাজ করবে, হয়তোবা আপনার ব্রাউজারের সাথে কানেক্টিভিটি নেই, মানে হচ্ছে না, আমি তো রেগুলার চেক করি। আর এরপরও ক্লাস খুঁজে পেতে কষ্ট কেন হবে? ক্লাস খোঁজার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমি সরাসরি তো অল দ্য পোস্ট সিরিয়ালি দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে সব কিছু সাজাই দিছি, ওইখানে ক্লিক করলে লিঙ্ক ওপেন করার কথা। ধরলাম যে আপনার ওপেন হচ্ছে না, হ্যাঁ লিঙ্ক ওপেন হয়, ধরলাম আপনার হচ্ছে না, তখন আপনি স্ক্রল করে খোঁজাখুঁজি করবেন না। আরেকটা বিকল্প উপায় আছে, সেটা হচ্ছে গ্রুপের মাঝেই আপনি ভিডিওস নামে একটা অপশন আছে উপরে, যেখান থেকে ফিচার্ডে ক্লাসগুলো লিঙ্ক ক্লিক করেন, তার পাশে দেখবেন ভিডিওস আছে। আপনি ভিডিওসে ক্লিক করলে সবগুলো ভিডিও সিরিয়ালে অটোমেটিক্যালি আছে, ওইটা ফেসবুক করে দেয়। আমি তো আপনাদের সুবিধার জন্য সিরিয়ালগুলো সাজায় দিই, আমি নিজে কাজ করি, এটা হচ্ছে আমার ম্যানুয়াল কাজ। আর একটা হচ্ছে ফেসবুকের অটোমেটিক্যাল কাজ, ভিডিওস। এমনকি যে আপনাদের এখন আজকের ক্লাসটা তো ফ্রি ক্লাস হচ্ছে পেজে, পেজের মধ্যেও কিন্তু আমার সবগুলো ভিডিও একসাথে সাজানো আছে, এটা ফেসবুক অটোমেটিক্যালি সাজায় দেয়। আপনি পেজের ডান পাশে ঢুকে ভিডিওসে ক্লিক করবেন, দেখবেন আমি যত ফ্রি ক্লাস নিচ্ছি সব সিরিয়ালি ডেট বাই ডেট আছে। আপনি ওইখানে ক্লিক করলে সব ক্লাস সাজানো পেয়ে যাবেন। স্যার যদি দণ্ডায়মান অংশ থেকে কোণ উৎপন্ন করে তখন কি করতে হবে? দণ্ডায়মান অংশ থেকে কোণ উৎপন্ন করলে যে একটু পরে অঙ্ক আছে, আমি করবো, এখনই করবো আপনাদের। দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করলে অঙ্ক কিভাবে করবো এটা এখনই করতেছে। আগে এইটা ক্লিয়ার কিনা আগে কমেন্ট করেন। এটা তো আশা করি ক্লিয়ার। তাহলে এখন দণ্ডায়মান অংশের সাথে কোণ করি, ওই ম্যাথটা করি, ওইটারও আমি ম্যাথ আপনাদের নিয়ে আসছি। এই যে ধরেন এই ম্যাথটাই, আচ্ছা এটা আমি একটু ডাউনলোড করি। একটু কষ্ট হচ্ছে কারণ ক্লাসটা আমার মূল ফাইলটা ডাউনলোড হচ্ছে না, বিধে আমি বিকল্প ব্যবস্থা হিসাবে যে এত কাহিনী করতেছি, বুঝছেন, এত কাহিনী করে ক্লাস নেওয়া লাগতেছে। এই যে এটা হচ্ছে দেখেন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করছে। এটা হচ্ছে এবার অন্য টাইপের অঙ্ক। দেখেন এই ম্যাথটা দেখেন,
একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, এই যে দেখেন তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, করে খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তাহলে এবার চিত্রটা একটু দেখেন। এই যে এটা হচ্ছে খুঁটি, যার সম্পূর্ণ দৈর্ঘ্য ধরেন এখানে ভাঙছে, ভেঙে এই যে মাটির সাথে এভাবে গাছটা লাইগা আছে। কিন্তু ধরেন এবার হচ্ছে এবি খুঁটি, যার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এইচ। এখন বলছে খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে, এই যে এখানে 15 মিটার, এই গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করছে। এই পয়েন্টটা যদি আপনি ডি ধরেন, ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে ভাঙছে। তাহলে আপনাকে বলছে অবিচ্ছিন্ন অংশ, মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন অংশ, অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, যে এটা 45, ঠিক আছে। তাহলে এটা 45 অ্যাঙ্গেল, যে এখানে অ্যাঙ্গেল দিচ্ছে। তাহলে বের করতে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, কিন্তু আমরা তো ডাইরেক্ট সম্পূর্ণ খুঁটি বের করতে পারবো না, আমাদের এইটুকু অংশ আগে বের করা লাগবে, ঠিক আছে। ধরেন আপনার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য তো দেওয়া নাই, ধরেন সম্পূর্ণ খুঁটিটা এইচ ধরলাম, তাহলে এটা ধরেন এক্স, হ্যাঁ, আর এটা ধরেন হচ্ছে ওয়াই, তাহলে এই ওয়াইটাই কিন্তু এখানে। তার মানে আপনি যদি এখন সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে চান, আপনার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কিন্তু এক্স প্লাস ওয়াই, এটুকু হচ্ছে এক্স, এটুকু ওয়াই, ওয়াই হচ্ছে এখানে। তাহলে আমাদের দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে এক্স এর মান বের করতে হবে, একটা হচ্ছে ওয়াই এর মান বের করতে হবে। বের করে যোগ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। এখন অঙ্কটা করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি এইখানে কোণ রেখে অঙ্ক করা, যে এটা লম্ব এটা ভূমি ধরে এভাবে করা, তো এটা আবার অনেকের প্যাচ লাগাই ফেলে। তা আমরা জানি সমকোণী ত্রিভুজে এটা তো 90 ডিগ্রি ফিক্স, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা 30 হবে, এটা 45 হলে এটাও 45 হবে, তাই না? এটা যদি বলে 30 তাহলে এটা 60 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখে এই অ্যাঙ্গেলটা বের করে নেবেন, তাহলে আপনার জন্য অঙ্ক সহজ হয়ে যাবে, আপনি লম্ব ভূমি চিনতে পারবেন। তাহলে এখন হচ্ছে আমি এই লম্ব আর ভূমি ইউজ করে প্রথমে এক্স এর মান বের করব। এই যে দেখেন tan 45 ইকুয়াল টু এই যে লম্ব আর হচ্ছে ভূমি 15, মানে লম্ব বাই ভূমি এক্স বাই 15। তাহলে tan 45 এর মান 1, এক্স বাই 15, এখান থেকে আপনার এক্স এর মানটা বেরিয়েছে 15, আমাদের একটা মান শেষ 15 প্লাস। এবার হচ্ছে ওয়াই এর মানটা বের করব। তাহলে ওয়াই এর মান বের করব, মান আছে আমাদের কি ভূমি আছে, তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে cos θ। তাহলে আপনি যদি এখন cos θ এর সূত্র ফেলেন, cos 45 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি কত 15, অতিভুজ কত ওয়াই, তাহলে 15 বাই হচ্ছে ওয়াই, cos 45 এর মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু 15 বাই ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 15√2, এই যে ওয়াই এর মান পেয়ে গেলাম, এটা 15√2। তাহলে এই দুইটা যোগ করে দিলেই আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বেরোবে, যেটা বের করতে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। আপনি স্টেপ বাই স্টেপ ম্যাথ আগাবেন, দেখবেন যে আপনার কাছে অঙ্ক সহজ মনে হয়েছে। যদি ম্যাথটা আসলে বুঝে থাকেন লেখেন ভালোভাবে বুঝছি, একটু সুন্দর করে কমেন্ট করেন, দেখি এই কমেন্ট যদি ভালো হয় তাহলে হচ্ছে আমি পরবর্তী অঙ্ক করাবো, নাহলে আজকে আল্লাহ হাফেজ। এই যে একজন লিখছে ওপেন হচ্ছে তো ব্রাউজার, ভাই ওপেন তো হচ্ছে আমিও জানি, থ্যাংক ইউ এরপর আপনার কমেন্ট করার জন্য, কিন্তু ওই আপুর হয়তো বা ব্রাউজারে কোনো সমস্যা। থ্যাংক ইউ সো মাচ, সেকেন্ড অপশনটা জানা ছিল না, হ্যাঁ ফার্স্ট অপশন না হলে সেকেন্ড অপশনে করবেন। যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাকে যদি মেসেঞ্জারে নক দেন, যদি মডারেটররা অনেক সময় কিছু নিজেরা বোঝেন, ওরা আসলে মেসেজিং বা ভর্তি নিয়ে বেশি বিজি, এই সমস্যাগুলো সলভ করতেছে, আপনার প্রয়োজন আমাকে ফোন দিবেন, ঠিক আছে? সলিউশন তো অবশ্যই আছে, ক্লাস যেহেতু নিচ্ছি অবশ্যই ওপেন হবে। আর কোর্সে কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন যারা এখনো ভর্তি হন নাই, কারণ আগামীকাল নতুন চ্যাপ্টার শুরু হবে ম্যাথের, সূচক লগারিদম, ধারাবাহিক কিন্তু 5টা ক্লাস হবে সূচক লগারিদমে, 5টা ক্লাস। এখন আপনি যদি ক্লাসের মাঝখান দিয়ে ঢোকেন আপনারই বুঝতে কষ্ট হবে, তো সেট ও ভ্যানচিত্র ক্লাস রেকর্ড আছে, দেখে নেবেন। আগামীকাল সূচক লগারিদম শুরু হচ্ছে, সূচক বুঝলে লগ বুঝতে সহজ হয়। সূচকের উপর ক্লাস আছে 2টা, লগের উপর ক্লাস আছে 2টা, মিলে হচ্ছে 5টা ক্লাস। এবং বিসিএস রিটেনে কিন্তু সূচক লগ থেকে গ্যারান্টেড 5 মার্ক আসে, গ্যারান্টেড 5 মার্ক আসে, এবং অনেক কিন্তু আগায় যাব। এই জন্য দ্রুত ভর্তি হবেন। এবং সায়েন্স ক্লাসগুলো কিন্তু চমৎকারভাবে নিচ্ছি, এমনভাবে নিচ্ছি যে ক্লাসের মধ্যেই আপনার পড়া হয়ে যাচ্ছে,
ব্যাখ্যাগুলো সুন্দর করে ক্লাসেই দেখে যাচ্ছেন, বাসায় একটু হালকা পড়লেই হবে। এই জন্য টাকার চিন্তা করবেন না। যদিও টাকা লাগবে 2000, আপনার জন্য অনেক টাকা হতে পারে। ভাই জীবনে আপনি চাকরি পাইলে অনেক টাকা এমনি কামাইবেন, 2000-3000 টাকা কোনো কিছু মনে হবে না। তো এখন 2000 টাকা আপনার জন্য একটু কষ্ট হইলেও আপনি ম্যানেজ করে হইলেও কোর্সটা করেন, আপনি বেনিফিটেড হবেন। আমি বেনিফিটেড হবো, আমি টাকা পাবো, কিন্তু আপনিও বেনিফিটেড হবেন, শুধু আমি একা না। সে টু ভেন ডায়াগ্রামে 4টা ক্লাস হয়েছে, আর একটা সলভ ক্লাস হবে। এখন হচ্ছে সবার করার টাইম দিছি, করা শেষে পরবর্তীতে সলভ ক্লাস হবে। তো আশা করি এটা বুঝছেন। এখন আপনারা কি আরো ক্লাস করতে চান? একটু কমেন্ট করেন তো, নাকি শেষ করে দেবো এখানেই? আরো করতে চান কিনা একটু কমেন্টে জানান। করতে চান কিনা একটু কমেন্টে জানান কাইন্ডলি। আমার 5 নম্বর ছবি কই গেল? এখন এই যে অঙ্ক করতে চান, কিন্তু তো আপনাদের তো ওইরকম ভাবে ফিডব্যাক নেই, ক্লাসে কমেন্ট করেন না, তেমন ফিডব্যাক তো কম। এই যে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো হচ্ছে নতুন কারিকুলামের অঙ্ক, এটা কিন্তু পুরাতন বইয়ে নাই। যাদের কাছে 45 পর্যন্ত এডিশন আছে তাদের কাছে কিন্তু এই ম্যাথটা নাই। শুধু এই ম্যাথ নাই, এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, এগুলো নাই, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। একই ধাঁচের এই অধ্যায় সংশ্লিষ্ট, কিন্তু নিউ কারিকুলামের বইয়ে আছে, এটা নতুন কারিকুলামের বইয়ে আছে। অঙ্কের নাম্বারটা যদি বলি, এটা হচ্ছে নতুন কারিকুলামের বইয়ের উদাহরণের অঙ্ক। নতুন কারিকুলামের 6ষ্ঠ অধ্যায়, দূরত্ব উচ্চতা, 6ষ্ঠ অধ্যায় উদাহরণের সমস্যা নং 2। এটা খুবই চমৎকার একটা কোশ্চেন, মজার কোশ্চেন। পরীক্ষা আসলে 5 মার্ক দিয়ে আসবে এই কোশ্চেনটা। পারলে পারবেন, না পারলে ঠিক আছে। খুবই ইজি কোশ্চেন পারলে। তো চলেন করি। দুইজন বন্ধু 500 মিটার দূরত্বে আছে, দাঁড়ায় আছে, মানে একজন থেকে আরেকজনের দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন তারা দেখলো যে একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে, মানে তাদের দিকে আসতেছে। কিন্তু এখন কোন একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু সাথে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, খেয়াল করেন। আর দ্বিতীয় বন্ধুর সাথে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্লেনটি কত উচ্চতায় উঠছিল, মানে প্লেনের হাইট জানতে চাইছে। প্লেনটি যদি 2 সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে আসে, তাহলে প্লেনের গতিবেগ কত? মজার কোশ্চেন, ঠিক আছে। এই অঙ্কটা কি ভালো লাগছে কিনা একটু কমেন্ট করেন তো। অঙ্কটা বুঝছেন কিছু? আমি যখন সলিউশন করবো তখন তো সহজে লাগবে। ম্যাথটা বুঝছেন কিনা? দুইজন বন্ধু দাঁড়ানো আছে দুই জায়গায়, একসাথে গলাগলি করে না, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 500 মিটার, মানে আধা কিলোমিটার দূরত্ব আছে। 500 মিটার তো হচ্ছে আধা কিলোমিটার। তাহলে দুইজনের মধ্যে আধা কিলোমিটার দূরত্ব আছে। এখন দেখছে তাদের দিকে একটা প্লেন উড়ে আসতেছে, দুইজনে তাকাইছে আকাশের দিকে। এখন একজন বন্ধু, প্রথম বন্ধু, তার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সেকেন্ড বন্ধুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন দুইটা উন্নতি কোণ দিয়ে বলছে যে প্লেনের হাইট কত। অঙ্ক কিন্তু অলরেডি এই নিয়মের করাই ফেলছি, জাস্ট আমি রিলেট করে দিব। আর সেকেন্ড হচ্ছে যে 2 সেকেন্ড পরে প্লেনটা সেকেন্ড বন্ধুর মাথার উপর এসে পড়ছে, তাহলে প্লেনের স্পিড কত, গতিবেগ কত। বুঝছেন কিন্তু কমেন্টে জানান। ম্যাথটা বুঝছেন কিন্তু কমেন্টে জানান, তারপর হচ্ছে আমি সলিউশন করব। এইগুলোর উপর কিন্তু পেড বেসে ক্লাস হয়, 2টা পূর্ণাঙ্গ ক্লাস হয়, প্রায় 2.5 ঘন্টার। একদম ভেঙ্গে ভেঙ্গে সবগুলো কিন্তু পড়ানো হয়। আপনাদের ফ্রি ক্লাসেও কিন্তু দেখেন কত ইজিলি আপনাদের বুঝাইতেছি। পেড কোর্সে আরো স্মুথলি, আরো ভেঙ্গে, আরো ধীরে পড়ানো হয়, এবং সবার সামনে ম্যাথ থাকে ধারাবাহিকভাবে। তাহলে চলেন অঙ্কটা করি, খুবই সহজ। এই যে মনে করেন যে দুইজন বন্ধু, এখানে একজন, আমি
লিখি, এখানে মনে করেন এই বন্ধু প্রথম বন্ধু, এখানে হচ্ছে বি বন্ধু। এই দুই বন্ধুর মাঝখানে 500 মিটার দূরত্ব আছে। এই যে প্রশ্নে বলে দিছে দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়ায় আছে। এখন মনে করেন যে এদিক থেকে মনে করেন যে প্লেন আসতেছে, হ্যাঁ, ধরেন এই মুভমেন্টে একটা প্লেন আছে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে প্লেনটা আছে। তাহলে এই জায়গায় প্রথম বন্ধু এবং এই জায়গার দ্বিতীয় বন্ধু, এই দুই বন্ধুর সাথে দুইটা উন্নতি কোণ আছে। তাহলে দ্বিতীয় বন্ধুর সাথে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি। আর প্রথম বন্ধুর সাথে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আর প্লেনের হাইট চাইছে, কত উচ্চতা উঠছিল, এইচ চাইছে। তাহলে মনে করেন যে এই পয়েন্টের নাম হচ্ছে আমি দিলাম পি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট। তাহলে এ আর বি হচ্ছে দুইটা বন্ধু। পি বিন্দুতে হচ্ছে বিমানটা আছে, বুঝছেন, এই যে এদিকে আসতেছে বিমানটা। আর এখান থেকে 2 সেকেন্ড পরে বিমানটা এখানে চলে আসছে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে, 2 সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে। এ কিন্তু প্রথম বন্ধু, ঠিক আছে, বি কিন্তু দ্বিতীয় বন্ধু। তাহলে এখন অঙ্কটা কিভাবে করব, এই দূরত্বটা এক্স ধরে নিতে হবে। অলরেডি দেখেন এই নিয়মের অঙ্ক আপনাদের করছিলাম, এই যে দেখি আছে কিনা, এই যে এই অঙ্কটা যে নিয়মের করছি, যে এই অঙ্কটার মেথোডোলজিতেই আপনাদের করতে হবে। দেখেন কিভাবে করব, না পারলেও সমস্যা নাই। আমাদের মান বের করতে হবে হচ্ছে এইচ, ফার্স্টে যে প্লেনটি কত উচ্চতায় উঠছিল, মানে হচ্ছে এইচ এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে tan থিটা ইউজ করব, tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে h বাই এক্স। tan 60 এর মান হচ্ছে √3 ইকুয়াল টু h বাই এক্স। এখান থেকে x ইকুয়াল টু h বাই √3 একটা মান বেরিয়ে আসছে, এটা আমাদের পরে কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে আবার এই যে এই ত্রিভুজ ইউজ করব, বড় ত্রিভুজটা। যেহেতু আগে একটা অঙ্ক করছি এজন্য একটু স্পিডে টানতেছি। এটা হচ্ছে tan 30 ডিগ্রি, এবার অ্যাঙ্গেল কত 30, tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত h বাই ভূমি কত x প্লাস 50, ভূমি হচ্ছে x প্লাস 50 না 500 সরি। tan 30 এর মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু h বাই x প্লাস 500। তাহলে আর গুণ দিলে হবে √3h ইকুয়াল টু x প্লাস 500। তাহলে আমাদের যেহেতু h এর মান বের করতে হবে উচ্চতা, তাহলে এই xটা এখন সরাই ফেলবো, এই যে x এর মান এখানে আছে h বাই √3। তাহলে √3h ইকুয়াল টু h বাই √3 প্লাস হচ্ছে 500। আমি একটু পরের পেজে ক্যালকুলেশনগুলো করি, এটা এ পাশে মাইনাস করে আনবো। √3h মাইনাস h বাই √3 ইকুয়াল টু হচ্ছে 500। এবার লসাগু হচ্ছে √3, তাহলে √3 আর গুণ হয়ে এটা হয়ে যাবে 3h, বিয়োগ হচ্ছে h ইকুয়াল টু 500। তাহলে উপরে 3h থেকে h গেলে হচ্ছে 2h ইকুয়াল টু √3 এর পাশে আর গুণ হয়ে গেলে হবে 500√3। তাহলে h ইকুয়াল টু 500√3 বাই 2, অর্থাৎ h ইকুয়াল টু 250√3। এই যে এটা হচ্ছে হাইট। তাহলে আমাদের প্রশ্ন একটা শেষ, ঠিক আছে, একটা প্রশ্ন শেষ যে h ইকুয়াল টু হচ্ছে 250√3। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে x ইকুয়াল টু কত ছিল জানেন, x ইকুয়াল টু ছিল h বাই √3। এই যে দেখেন x ইকুয়াল টু ছিল h বাই √3। আমরা x এর মানটা বের করব, কেন বের করব একটু পরে বলতেছি। তাহলে x ইকুয়াল টু h এর মান তো কত 250√3, তাহলে 250√3 ডিভাইডেড বাই √3 কাটা, তাহলে x এর মানটা হচ্ছে 250, x এর মানটা কত 250। তাহলে x এর মানটা বের হয়েছে যে 250, আর h এর মান তো বের হয়েছে 250√3। তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় দুইটা প্রশ্ন চাইছে যে কত উচ্চতায় উড়ছিল, একটা শেষ ডাইরেক্ট, আরেকটা চাইছে যে প্লেনের স্পিড কত। ভাই দেখেন প্লেনটা এই পজিশন থেকে 2 সেকেন্ডে এই পজিশনে চলে আসছে, তাহলে এইখান থেকে এখানে ডিস্টেন্স কত দেখেন, এইটুকু হচ্ছে 500, এই যে এইটুকুর সাথে এটুকু 500, আর এইটুকুর সাথে এটুকু হচ্ছে যে 250। তার মানে প্লেনটা 2 সেকেন্ডে 750 মিটার অতিক্রম করছে, প্লেনটা 2 সেকেন্ডে 750 মিটার অতিক্রম করছে। তাহলে প্লেনের গতিবেগ কত দেখেন, 2 সেকেন্ডে যায় কত 750 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে
750/2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 375 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ। আমরা জানি গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা এরকম হয়। এখানে যেহেতু মিটার পার সেকেন্ড আছে, অতএব মিটার পার সেকেন্ডই উত্তর। তাহলে এটা হচ্ছে প্লেনের গতিবেগ 375 মিটার পার সেকেন্ড। কারণ প্লেনটা এই যে এইখান থেকে ফুরুত করে 2 সেকেন্ডে এখানে চলে আসছে। তাহলে এই টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 750 মিটার। কারণ এটুকু 250, এই যে এক্স এর মান, আর এটুকু 500। তাহলে 500 আর 750 গেছে 2 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে যায় 375। বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। যদি ক্লিয়ার হয় অল ক্লিয়ার কমেন্ট করেন। এবং ক্লাসটা কেমন লাগছে সত্যিকার অর্থে জানাবেন। একটা ফ্রি ক্লাসে অনেকগুলো অঙ্ক করানোর টার্গেট নিয়ে যদি আপনাদের এতটুকু বোঝাতে পারে, আল্লাহর রহমতে পেট বেসে কীরকম বোঝাবো এটুকু কমন সেন্স অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে পারবেন। ওভারঅল ক্লাসটা কেমন ছিল? এ ধরনের আরো অনেক মজার মজার অঙ্ক আছে নতুন বইয়ে, বুঝছেন। আরেকটা প্রশ্ন পড়ি নতুন বইয়ের, হ্যাঁ দেখেন যে কত মজা। সাগর তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষকের সময় দেখলো যে একটা জাহাজ বন্দরের দিকে আসতেছে। তখন জাহাজের অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পর লোকটি দেখলো জাহাজের অবনতি কোণ হয়ে গেছে 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তাহলে ওই সময় জাহাজটা কত দূরত্ব অতিক্রম করছে? খুব মজার প্রশ্ন। এটা এবার আরো কোয়েশ্চেন আছে। একজন লোক নদীর তীরে দাঁড়ায় দেখলো ঠিক সোজা অপর তীরে 100 মিটার একটা টাওয়ার উচ্চতা শীর্ষের উন্নতি কোণ 45। লোকটি ওই নৌকা দিয়ে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর স্রোতের কারণে নৌকাটা 10 মিটার দূরত্ব থেকে অপর পারে পৌঁছেছে। তাহলে দূরত্ব কত? এ ধরনের কিছু কোয়েশ্চেন নতুন সিলেবাসে মজার মজার কিছু কোয়েশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এগুলো করাবো, পেট বেসে সব করাবো। স্যার 2 সেকেন্ডের বিষয়টা আবার বোঝালো ভাই। 2 সেকেন্ড তো এই যে প্রশ্নে বলে দিচ্ছে, প্লেনটি 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে আছে। মানে প্লেনটা যে অবস্থানে আছে 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার, এই যে দ্বিতীয় বন্ধু তো বি, প্রথম বন্ধু তো ধরছি এ, তাহলে দ্বিতীয় বন্ধু তো ধরছি বি, তার মাথার উপর চলে আসছে। মানে প্লেন ছিল পি অবস্থানে। আমরা সবটা অঙ্ক করছি কিন্তু পি অবস্থানে। এখানে অঙ্ক করা শেষ, এই যে উচ্চতা বেরিয়েছে। এরপরে বলছে প্লেনটা তার অবস্থা থেকে 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপর চলে আসছে। তাহলে 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপর আসছে, মানে প্লেনের গতিবেগ বের করতে গেলে দূরত্ব বের করা লাগে। কারণ গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে আমার তো ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটার মধ্যে এইটুকু তো আমাদের 500 আছে, এই যে এইটুকু 500, এই যে নিচে দিয়ে 500। তাহলে এইটুকুর দূরত্ব তো নাই, এজন্য এই দূরত্বটা বের করছি এক্স। তাহলে এক্স বেরিয়েছে 250, আর 500 হচ্ছে 750। তাহলে 2 সেকেন্ডে 750 যাই, 1 সেকেন্ডে 375 যাই। 45-এ রিটেন ম্যাথের রেকর্ডেড ক্লাস কয়টা? 78টা। 45-এ রিটেন ম্যাথের রেকর্ডেড ক্লাস হচ্ছে 78টা। এই 78টা ক্লাস আপনি পাবেন মাত্র 800 টাকায়। যারা রেকর্ড করতে চান ম্যাথ 800, সায়েন্স 800, ঠিক আছে। দুইটাই যদি রেকর্ড করেন তাহলে 1400। ম্যাথের রেকর্ডেড ক্লাস 800, 45-এর সায়েন্সের রেকর্ডেড কোর্স হচ্ছে 800, দুইটাই করলে 1400। আর লাইভ করলে রেকর্ড ফ্রি। যেমন কেউ আছে যে আমার 46-এর লাইভ বেসে ভর্তি হয়েছে, তারা সাথে সাথে রেকর্ড বেসে দিয়ে দেওয়া হয়। এতে কি হয়, সে চাইলে দ্রুত সিলেবাস শেষ করতে পারে। অথবা আমার লাইভ ক্লাসের আগে অনেকে রেকর্ড একবার ক্লাসটা দেখে নেয়, তাহলে লাইভ ক্লাসে তার জন্য বুঝতে সহজ হয়। ওভারঅল অসম ক্লাস স্যার। স্যারের ক্লাসে ভর্তি থাকবে না, থ্যাংক ইউ। মেথডটা ধরতে পারলেই ম্যাথ করা ইজি। হ্যাঁ, মেথডটা ধরতে পারলেই ম্যাথ করা ইজি, কিন্তু মেথডটা তো ধরতে হবে। আর এর জন্য তো আপনারা নিজে নিজে যদি বুঝতে পারেন দ্যাটস গুড, ঠিক আছে। তবে আপনাদের হাতে যে পরিমাণ সময়, আপনারা নিজে যেটুকু রিসার্চ করে গুছাইতে হয়, আপনি বাংলা, ইংলিশ, জিকে ওইগুলোর পিছু গুছায় ম্যাথিং যদি গুছাইতে চান, বিজ্ঞান গুছাইতে চান, তাহলে সময় কভার করতে পারবেন না। এই জন্য কোর্স করলে অবশ্যই বেনিফিটেড হবেন। ভর্তি হইতে চাইলে ইনবক্সে যোগাযোগ করেন। ভালো থাকবেন, শুভরাত্রি। আপনারা যান, আমি একটু ইউটিউব দেখি। আল্লাহ হাফেজ।